জয় হিন্দ বন্ধুরা। প্রায় এক মাসেরও বেশি সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে। আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তারেরা এখনো পর্যন্ত বিচারের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন। সুপ্রিম কোর্টের বার্তা এবং মমতা ব্যানার্জির আহ্বানের পরেও কিন্তু এখনো পর্যন্ত তারা নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তারা বলে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের 4 দফার দাবিকে সরকারের পক্ষ থেকে মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবে। এবং তাদের অন্যতম একটি দাবি হলো যে যেই জনসাধারণ এতদিন ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে তাদের আন্দোলনকে আপন করে নিয়েছে, সেই জনসাধারণকে সাক্ষী রেখে একটি লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারের মাধ্যমে তারা সরকারের সঙ্গে একটি মৌখিক আলোচনায় বসতে চায়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিও তারা বাধ্যতামূলক বলে জানিয়েছেন। কিন্তু তৃণমূল সরকারের পক্ষ থেকে বারবার এটা বলা হয়েছে যে তারা লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচারণে একদমই নারাজ। তারা দরকার পড়লে একটি ভিডিও রেকর্ডিং করবে এবং সেই ভিডিও রেকর্ডিং এর একটি কপি জুনিয়র ডাক্তারদের হাতেও তুলে দেবে। কিন্তু আমরা সকলেই জানি যে ভিডিও রেকর্ডিং এ কিন্তু কাটছাট করা সম্ভব হয়ে থাকে, কিন্তু লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার যদি করা হয় তাহলে কিন্তু কোনো জিনিস আমাদের চোখের আড়াল হবে না, সবটাই কিন্তু সব আলোচনাটাই কিন্তু আমাদের সকলের চোখের সামনে উঠে আসবে। তবে বেশ কিছু তৃণমূল নেতা সমেত আমাদের রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আজকাল একটু বেশি উষ্মা প্রকাশ করেছেন। কিন্তু আপনাদেরকে আমি এটা জানিয়ে রাখি, যারা কর্মবিরতিতে রয়েছে তারা কিন্তু জুনিয়র ডাক্তার, তারা কিন্তু কেউ পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী নয়। এবং আমাদের রাজ্যে প্রায় 93,000 ডাক্তারের মধ্যে এই জুনিয়রের ডাক্তারদের সংখ্যা কিন্তু প্রায় মাত্র 7,500-এর মতো। এবং পশ্চিমবঙ্গের 245টি সরকারি হাসপাতালের মধ্যে মাত্র 26টি সরকারি হাসপাতালে এই সকল জুনিয়র ডাক্তারদের পোস্টিং রয়েছে। অর্থাৎ এই পরিসংখ্যান কিন্তু স্পষ্টভাবে এটা প্রমাণ করে দিচ্ছে যে আমাদের রাজ্যের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে যদি আমাদের রাজ্যের স্বাস্থ্য অবস্থা ভেঙে যায়, তার দায় কিন্তু জুনিয়র ডাক্তারদের নয়, তার দায় সম্পূর্ণভাবে স্বাস্থ্য ভবনের এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। কেন তারা পর্যাপ্ত পরিমাণে স্থায়ী স্বাস্থ্যকর্মী এবং স্থায়ী স্বাস্থ্য আধিকারিককে নিয়োগ করছে না? এর পাশাপাশি জনগণের ট্যাক্সের টাকাকে ঘুরিয়ে ফিরিয়ে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া সেই স্বাস্থ্যসাথী কার্ড এখন কোথায় গেল? স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল দশা এবং স্বাস্থ্যসাথী কার্ডের এই ব্যর্থতার দায় স্বীকার করবে তো স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এমনকি সন্দীপ ঘোষ যে হংকং এর জেল থেকে শ্লীলতাহানির কেসে অভিযুক্ত হয়ে জেল খেটে এসেছে, সেটাও কি মমতা ব্যানার্জি জানতো না? একজন মলেস্টেশনের কেসে অভিযুক্ত ব্যক্তি কি করে আরজিকর কলেজের প্রিন্সিপাল হয়ে এতদিন বসেছিল, যেখানে আমরা সকলেই জানি যে রাজ্য সরকারের যে কোনো চাকরিতে যোগদান করার ক্ষেত্রে কিন্তু পুলিশ ভেরিফিকেশন ম্যান্ডেটরি হয়ে থাকে। সেক্ষেত্রে মলেস্টেশনের মতো কেসে অভিযুক্ত একটি ব্যক্তি কি করে এতদিন পর্যন্ত আরজিকরের অধ্যক্ষ হয়ে বসেছিল? মমতা ব্যানার্জি কি এই বিষয়ে কোনো বক্তব্যই রাখবেন না আমাদের সামনে? বর্তমানে এই আরজিকর মেডিকেল কলেজের ছাত্র বিক্ষোভের আজ কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং বর্ধমান মেডিকেল কলেজেও পৌঁছে গিয়েছে। বর্ধমান মেডিকেল কলেজের ছাত্ররা বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি এক ব্যক্তি এক পদের দাবিতে কিন্তু আন্দোলনে সরব হয়েছে এবং তাদের বক্তব্য এমএসভিপি তাপস কুমার ঘোষ কি করে এমএসভিপির পাশাপাশি ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এরও দায়িত্ব সামলাচ্ছিলেন। যদিও বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী ব্যানার্জি এটা জানিয়েছেন যে এমএসভিপি হওয়ার আগের থেকেই তাপসবাবু তিনি ডিনের পদটি সামলাচ্ছিলেন এবং তিনি নাকি বেশ কয়েকবার নিজের থেকে এই ডিনের পদ থেকে ইস্তফা দেওয়ারও কথা বলেছিলেন। কিন্তু যেহেতু কোনো সমস্যা এর আগে তৈরি হয়নি, সেই কারণেই হসপিটালের পক্ষ থেকে নাকি তাকে ইস্তফা দেওয়ার জন্য বারণ করা হয়েছিল এবং সেই কারণেই নাকি তাপস কুমার ঘোষ ডিন এবং এমএসভিপি এই দুটো পদই একসঙ্গে সামলাচ্ছিলেন। বর্ধমান মেডিকেল কলেজে আন্দোলনকারীদের এটা বক্তব্য যে কর্তৃপক্ষের মদতেই নাকি সদ্য স্বাস্থ্য ভবন থেকে বহিষ্কৃত হওয়া এবং উত্তরবঙ্গ লবির সদস্য বিরূপাক্ষ বিশ্বাস সেখানে যথেষ্ট পরিমাণে অনাচার চালিয়ে গিয়েছে। এমনকি এই আন্দোলনের আজ পৌঁছে গিয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের পড়ুয়ারাও তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে তোলাবাজি এবং অমানবিক অত্যাচারের অভিযোগ চলছে। এমনকি তারা এটাও বলছে যে তাদেরকে অনিয়মের বিরুদ্ধে যদি কেউ মুখ খোলার কথা বলতো বা অনিয়মের বিরুদ্ধে যদি কেউ রুখে দাঁড়ানোর চেষ্টা করতো, তাদেরকে নাকি ফেল করানোরও হুমকি দেওয়া হতো এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রভাব কতটা সেটা বোঝানোর জন্য নাকি মেধাবী ছাত্রদের পরীক্ষার পর তাদের পরীক্ষার নম্বরও কেটে নেওয়া হতো। এই সকল ঘটনার জন্য নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃক প্রতিষ্ঠিত একটি তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে 12 জনের বিরুদ্ধে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই 12 জনের মধ্যে 5 জন ছিল এমবিবিএস স্টুডেন্ট, যাদেরকে কিন্তু কলেজের পক্ষ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু 10ই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার মাঝরাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রিন্সিপাল অফিসের সামনে হুজ্জুতির ফলে তারা এই 5 জন ছাত্রকে যে বহিষ্কারের সিদ্ধান্ত সেটার উপর স্থগিতাদেশ নিতে কিন্তু বাধ্য হয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ঘুণ কিন্তু অনেকদিন আগে থেকেই ধরেছিল এবং স্বাস্থ্য দপ্তরের মাথারা এবং তার সাথে সাথে আমাদের রাজ্যের প্রশাসন এই বিষয়ে যে কিছুই জানতো না সেটা কিন্তু একদমই বিশ্বাসযোগ্য নয়। এবং সেই কারণেই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং বিনীত গোয়েলের পাশাপাশি আমাদের রাজ্যের স্বাস্থ্য সচিব এবং মেডিকেল হেলথ এডুকেশনের ডিরেক্টর এবং হেলথ সার্ভিসের ডিরেক্টরকে কিন্তু পদ থেকে অপসারণের তারা দাবি জানিয়েছেন।
তবে এই প্রবল আন্দোলনের চাপে উত্তরবঙ্গের বাস পরিবহন সংস্থা এনবিএসটিসি তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তারা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দিনহাটাতে অফিস টাইমে বিশেষত মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য তারা কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য একটি বিশেষ ধরনের বাস চালু করবে। এবং তারা এটাও জানিয়েছে যে দূরপাল্লার বাসগুলিতে তারা সিসিটিভি লাগানোর ব্যবস্থা করবে, যাতে মহিলাদের নিরাপত্তা আরো বেশি মাত্রায় সুনিশ্চিত করা যায়। বর্তমানে আমাদের রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন ডাক্তারেরা যেভাবে একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে এবং নিজেদের সহকর্মীদেরকে নিয়ে একটি ইউনিটি গঠন করেছে, তার থেকে কিন্তু আমাদের সকলেরই অনেক কিছু শেখার রয়েছে। একটি লাঠিকে সহজেই ভেঙে দেওয়া যায়, কিন্তু অনেকগুলি লাঠি যখন একত্রিত হয়, পরস্পরের সঙ্গে একত্রিতভাবে জড়ো হয়, তখন কিন্তু তাদেরকে ভেঙে ফেলা অত্যন্ত একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং ভিডিওতে বলা আমার এই কথাগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এন ক্লাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়, জাস্টিস ফর তিলোত্তমা।